এদিকে লিসা আর ফেই একই সাথে ছিল। ফেই তাকে বোঝায়, তখন সে উল্টো তাকে বলে, দেখো প্রত্যেকটি বিষয়ে তোমাকে নিজে চিন্তা করে কাজ করা উচিত। মিডুইপ গ্রুপের সাথে তোমার সব কিছু ঠিক আছে, তার মানে এই নয় যে তুমি সব কিছু পেয়ে যাবে। স্যান হয়তো তোমাকে পছন্দ করে না, না হয় তোমার সাথে অবশ্যই সে ডিল করতো। তখনই এখানে স্যাং চলে আসে আর তাকে এসে অন্য একটি অফার দেয় যে অনেক বেশি টাকা তাকে দেওয়া হবে সে যাতে তার সাথে কাজ করে। কিন্তু এখানে ফেক কোনোভাবেই রাজি হতে চাচ্ছিল না, সে তো স্যানকে পছন্দ করতো। মনে মনে ভাবছিল যদি তার কথাবার্তায় বা আচার আচরণে স্যান পটে যায়। এদিকে মিয়াও আর তার পিকচার একসাথে তার মা দেখে ফেলে। স্যানের মা এই পিকচারগুলো দেখে অনেক বেশি রেগে যায় আর মিয়াওকে বলে, 1 সপ্তাহের ভিতরে সব কিছু ঠিক করে ফেলো। তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমাকে কী ডিল করেছিলাম, তাই তোমাকে যা বলছি তাই করো। তখন সে রাজি হয়ে যায়। সিন পরিবর্তন হয়, সে ড্যাংয়ের সাথে দেখা করতে যায়। সে আসলে ড্যাংয়ের সাথে দেখা করতে না, মূলত একটি কাজেই এসেছিল। ড্যাং অন্য একটি মেয়ের সাথে ডেটে এসেছিল। তার সাথে যখন তার দেখা হয়ে যায় তখন তারা একসাথে বসে কফি খাবে এমন একটি ধারণা তাদের ছিল, বা তারা এমন একটি কথা বলে। তখনই ওই মেয়েটি চলে আসে। মেয়েটির সাথে সে যখন কথা বলছিল তখন বলে, আচ্ছা আপনার কি বাচ্চা পছন্দ? যদি রিলেশনে আপনি বাচ্চা মানতে পারেন তাহলে আমার সাথে আপনার রিলেশন যাবে, আর না হয় আপনার সাথে যাবে না, কারণ আমার একটি পিচ্চি বাচ্চা রয়েছে। এই কথা শুনে মেয়েটি রাজি হয় না, উল্টো এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরই মিয়াও তার কাছে কফি নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে, কিরে এত তাড়াতাড়ি ডেট শেষ হয়ে গেল? তখন সে বলে, ডেট শেষ হবে না, কারণ আমার তো একজন ছেলে আছে, আর আমার ছেলেকে রেখে তো আমি কারোর সাথে রিলেশনে জড়াতে পারবো না। আমি আমার ছেলের কথা তাকে বলে দিয়েছি, তাই সে চলে গিয়েছে। আমার ছেলের বয়স খুবই কম, অল্প বয়সে তার মা মারা যায়, আর এরপর থেকে আমি আমার ছেলেকে দেখাশোনা করছি। তুমি যদি চাও তাহলে প্লিজ আমার সাথে যেতে পারো। আমার ছেলে তার প্রতি জন্মদিনে তার মাকে খোঁজে, তাই আমি চাচ্ছিলাম তুমি যদি আমার বন্ধু হিসাবে আমার ছেলের সাথে একটি দিন কাটাও তাহলে অনেক ভালো হতো। তখন সে রাজি হয়ে যায়। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই স্যান তার জন্য অপেক্ষা করছিল। তখন সে তাকে জানায়, কোথায় ছিলে? আমি সব কিছু দেখেছি, ড্যাংয়ের সাথে তুমি কিভাবে কথা বলছিলে। তখন সে জানায়, জালাস ফিল করছিলে? জালাস ফিল করার কোনো কারণ নেই, কারণ তার সাথে আমার তেমন কোনো রিলেশন নেই, আমার কি বন্ধু থাকতে পারে না? তখন সে তাকে জানায় যে কাল আমি একটু তার বাসায় যাব। তখন সে বলে, বাসায় কেন? তখন সে তাকে জানায় যে বাসায় কেন যাব, তার একটি বাচ্চা রয়েছে, তার বাচ্চার কালকে বার্থডে, আর যদি কালকে আমি তার বার্থডেতে না থাকি তাহলে প্রবলেম হতে পারে। সেই বাচ্চাটি পিচ্ছি আর তার মায়ের জন্য অনেক কান্না করে। এইভাবে সে সেনকে বোঝায়। তখন সেন রাজি না হলেও বাধ্য হয়, কারণ মিয়াওকে সে অনেক বেশি ভালোবাসে, তাই সে যেতে রাজি হয়ে যায় আর বলে, আচ্ছা তুমি যাও, তবে রাত 8টার ভিতরে ফিরে আসবে, কারণ আমরা মুভি দেখতে যাব। সিন পরিবর্তন হয়, আমরা মিয়াওকে দেখতে পাই যে কিনা ওই পিচ্চি বাচ্চাটির সাথে দেখা করতে চলে আসে। ড্যাংয়ের বাচ্চা তাকে দেখে মা বলে ডাকতে শুরু করে। তখন সে বলে, বাবা আমি তো তোমার মা নই, আমি তোমার আন্টি। তখন সে বলে, না আপনি আমার মা, আমি আপনাকে মা বলেই ডাকবো। তখন সে আর কিছু বলতে পারে না, কি বলবে, পিচ্চি একটা ছেলে, তাকে তো কিছু বলার নেই, তাই না? পিচ্চি বাচ্চাটি তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার সাথে পুরো দিন কাটাতে শুরু করে। তখন সে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার বার্থডে গিফট হিসেবে তুমি কী চাইলে? তখন সে বলে, আমার মাকে। এদিকে সেন তার জন্য অপেক্ষা করতে শুরু করে, কিন্তু পিচ্চি বাচ্চাটি তাকে কোনোভাবেই ছাড়তে চায় না। রাত অনেক গড়িয়ে যায়, তারপর সে ওই পিচ্চি বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। তখন তার বন্ধু তাকে জানায় যে তোমাকে অসংখ্য ধন্যবাদ। মিয়াও বলে, ধন্যবাদ জানানোর কিছুই নেই, তোমার বাচ্চাকে তো আমি দেখতেই পারি, তাই না? আচ্ছা বাই, পরে দেখা হবে। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয় তার বাসায় ফিরে দেখতে পায় যে অবস্থা তো খুবই খারাপ। সেন সোফার ভিতরেই ঘুমিয়ে পড়েছে, তার সাথে মুভির টিকিট রাখা। সে তো অনেক কষ্ট পেয়ে ঘুমিয়েছে, তাই না? পরদিন তার ট্রিপ ছিল, তাই সে তার মতো করে সকালবেলায় রেডি হয়ে ট্রিপের জন্য বেরিয়ে পড়ে। আর তখন সেনকে সে ঘুমন্ত অবস্থায় রেখে এসেছিল। যখন সে হোটেল রুমে পৌঁছায় তখন সে দেখতে পায় তার চোখের সামনে সেনকে দেখে তো সে একদম পাগল পাড়া, জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, তুমি এখানে কখন এসেছ? তখন সে জানায়, আমি এসেছি অনেকক্ষণ হবে। তখন সে বলে, তাহলে ঘুমের অ্যাক্টিং কেন করলে? তখন সে বলে যে ঘুমের অ্যাক্টিং করেছিলাম যাতে দেখতে পারি তুমি কি করো। তখন মিয়াও তাকে সরি জানায় আর বলে যে আমি তোমাকে বলে আসতে চেয়েছিলাম, যেহেতু ঘুমেছিলে তাই তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। তখন আবার সে বলে, আচ্ছা নো প্রবলেম, আমি তোমার কাজ দেখার জন্য এসেছি, তুমি কাজ ঠিকঠাকভাবে করছো কিনা এই বিষয়ে তো আমার খেয়াল রাখতে হবে, তাই না? সেন তখন তাকে জানায়, তোমাকে অনেক কষ্টের বিনিময়ে আমি আবার ফিরে পেয়েছি,
তাই তোমাকে আমি কখনো হারাতে চাই না। তারপর তারা তাদের মতো সময় কাটায়। ঘটনা হচ্ছে, কোনো ছেলে যদি কোনো মেয়েকে মন থেকে চায় তাহলে সে পেয়ে যায়, কিন্তু কোনো মেয়ে যদি কোনো ছেলেকে মন থেকে সারা দিন চায় তারপরে সে কেন জানি না পায় না। হয়তো মেয়েরা চাইলে জোর দিয়ে কোনো কিছু করতে পারে না। এটা মেয়েদের ব্যর্থতা না, তাদের ভাগ্যের ব্যর্থতা, এটা আমি জানি না। আচ্ছা বাদ দেন। এখানে পরদিন সকালে একটি ঝামেলাও তৈরি হয়ে যায়। ওয়ার্কাররা মনে করে হয়তো তারা ঠিকমতো টাকা দিবে না, তাদেরকে দিয়ে শুধু কাজই করিয়ে যাচ্ছে। প্রজেক্ট শেষ হয়ে যাবে, তারপর হয়তো তাদের কোনো টাকা পয়সা দেওয়া হবে না। এই জন্য ওয়ার্কাররা তাদের শপে হামলা করতে চায়। হামলার এক পর্যায়ে সেনের উপর আঘাত হয় আর সেন আহত হয়ে যায়। সেনের অবস্থা খুবই খারাপ ছিল। এদিকে আমরা ফেইকে দেখতে পাই। ফেই চলে যায় চেংয়ের সাথে দেখা করতে। চেংকে গিয়ে সে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি খুব ভালো করেই জানি সেনের এইসব তুমি করিয়েছ। তখন সে বলে, প্রমাণ আছে কি? হ্যাঁ, আমি করিয়েছি। সিন পরিবর্তন হয়, আমরা তাকে হসপিটালে দেখতে পাই। মিয়াও তাকে দেখে অনেক বেশি কষ্ট পায়। মনে মনে ভাবে তার কি হলো, তার যদি কিছু হয়ে যায় তার মাকে আমি কি জবাব দিব, কি বলবো, এই বিষয়গুলো নিয়ে সে খুবই চিন্তিত ছিল। এদিকে সেনকে দেখানো হয় যে কিনা মুস্কি হাসছিল, আসলে সে বেহুশ হওয়ার অ্যাক্টিং করছিল। যখন সে তাকে জড়িয়ে ধরে তখন তার হুঁশ ফিরে আসে আর বলে, আচ্ছা আমাদের শহরে আমরা চলে যাই। মা জিজ্ঞাসা করে, কিভাবে কি ঘটলো আমাকে খুলে বলো। মিয়াও তখন বলে, এইসবের পিছনে চেং রয়েছে। তখন তার মা জানায়, পুলিশ, আদালত, কোর্ট, যে কোনো জায়গায় যদি আমাকে যেতে হয় আমি যেতে রাজি আছি, তবে সব কিছুর সমাধান যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবাই চলে যাওয়ার পর মা তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো, তুমি আমার কোম্পানি জয়েন করো, তুমি আমার কোম্পানিতে কতদিন যাবৎ আছো? তখন সে জানায়, 10 বছর যাবৎ আমি আপনার কোম্পানিতে কাজ করছি। তখন সে বলে, আচ্ছা 10 বছর অনেক দিন হয়েছে, তুমি বিয়ে করে সেটেল হয়ে যাও। এই কথা শুনে তো সে কান্না করে দেয় আর বলে, আন্টি আপনি বলেছিলেন যে যদি আমি তাকে না বলি, সে আমাকে যদি না বলে তাহলে আপনি আমাদেরকে মেনে নেবেন। তাহলে আপনি কিভাবে বলতে পারেন আমি এখন বিয়ে করে নিব? আমি এখনও সেনকেই ভালোবাসি, তাই আমি কাউকে বিয়ে করতে পারবো না। তখন সে বলে, আমি কোনো কিছুই বলিনি, তবে তুমি কি এখন ডিলটি বরবাদ করে দিতে চাও? কারণ এখনও অনেক সময় আছে। তখন সে বলে, আমি জানি আপনি আমাকে অনেক হেল্প করেছেন, আমার বাবা অসুস্থ ছিল, আপনি টাকা দিয়ে আমাকে সাহায্য করেছেন, তার বিনিময়ে আমি আপনার সাথে কাজ করতে রাজি হয়েছি। আর এগ্রিমেন্টের জন্য আমি জানি সময় রয়েছে। তখন মা বলে যে সময়ের ভিতরেই তোমাকে কাজ করতে হবে, যদি সময় এখনও কিন্তু ফুরোয়নি। তুমি যদি এখন চাও যে ডিলটি ভেঙে দিতে তাহলে কি হবে তুমি বুঝতেই পারছো। 10 বছরের সময় তুমি এখনই শেষ করে দিচ্ছ। এখানে তার অনেক বেশি খারাপ লাগে তার কথাগুলো, কারণ ছেলে ছিল মিরুহির যা চাইবে তাই তো হবে, তাই না? আর ঘটনা হচ্ছে এখানে মিয়াও অনেক কষ্ট পায়, কারণ সে গরিব হওয়ার কারণে তার সাথে এমন ঘটনা ঘটেছে। এত ভালোবাসার পরও তারকে এই কথাগুলোই শুনতে হলো, 10 বছর সময় পার করতে হলো। সে চলে আসে তার মায়ের বাসায়। বাবার পিকচারের সামনে সে কান্না করতে শুরু করে, অনেক বেশি কান্না করছিল, কেন জানি না তার কান্না থামছিল না। তার মা এসে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, এইভাবে কান্না কেন করছিস? কান্না করার কোনো কারণ নেই, আমি জানি তুই তোর বাবাকে অনেক বেশি ভালোবাসতি, সাহায্য করেছিস, এখন তো তোর বাবাকে আর ফেরানো সম্ভব না মা। তুই কান্না করে নিজের জীবন নষ্ট না করে নিজের মতো করে বাঁচতে শিখ। কেন জানি না তার কান্না বন্ধ হতেই চাচ্ছিল না, বাবার দিকে তাকিয়ে কান্না করছিল। মা তখন বলে, তোর কান্না করার কোনো কারণ নেই, তোকে একবার নয় বারবার বলছি, তোর বাবা ঠিকঠাকভাবেই দুনিয়া ছেড়েছে, আর তোর বাবার প্রত্যেকটি শখই তো তুই পূরণ করেছিস মা, এখন আর কান্না করে কি করবি? তারপর আমরা সেনকে দেখতে পাই যে কিনা তার টেক্সট পায়। সে লিখেছে, আমাদের ব্রেক নেওয়া উচিত, হয়তো আমাদের কখনোই এক হওয়া যাবে না, এটা হয়তো আমাদের নিয়তিতে নেই, বা কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। সেন চলে যায় তার মায়ের কাছে, জিজ্ঞাসা করে তাকে, কি এমন বলেছ মা তুমি তাকে যে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে আর সে হয়তো কখনো ফিরবেও না? তখন মা তাকে জানায় যে আমি তাকে কিছুই বলিনি, ঘটনা হচ্ছে সে জব ছেড়ে চলে গিয়েছে, তাকে আমি বলেছি যাতে কখনো দুর্বল না হয়। তখন সে বলে, মা ভালোবাসা কি কখনো দুর্বলতা হয়? তোমার এটা ভুল ধারণা যে ভালোবাসা দুর্বলতা। ভালোবাসা মানুষের জীবনকে নষ্ট করে না, বরঞ্চ সুন্দর করে দেয়। তুমি কিভাবে বুঝবে? তোমার এটা বোঝা উচিত নয়। তখন সে বলে, সে তো মিরুই গ্রুপ ছেড়ে গিয়েছে, কিন্তু আমি তাকে যেতে দেইনি বা আমি ওইটা সাইন করিনি। সেন অনেক বেশি রেগে যায়, এখান থেকে চলে যায়।
পরদিন সকালে আমরা মিয়াও এবং তার মাকে দেখতে পাই, তারা রাস্তা দিয়ে হাঁটছিল। তখন মিয়াও তাকে জানায় যে সে অনেক দিন তার মায়ের কাছেই থাকবে। তখন সে বলে, দেখ বাবা, একটি ভালো ছেলে দেখে বিয়ে করে নে। যদি তোর কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে আমাকে বলে দে, তুই বিয়ে কর। আমি এতে কোনো কিছুই তোকে বলবো না, কারণ আমি আমার সারা জীবন এই জায়গাটিতে কাটিয়ে দিয়েছি। আমি কখনো শহরও যাইনি, বাহিরের দুনিয়াও দেখতে পারিনি। তুই তো বাহিরের দুনিয়া ঘুরে দেখেছিস, তাই আমি চাইবো যে তুই সুখে থাক, শান্তিতে থাক। তোর সময়গুলো যাতে কখনোই নষ্ট না হয় আমার মতো। প্লিজ মা, তুই নিজেকে গুছিয়ে নে। তখন সে জানায় যে মা, গুছাবো, একটু সময় দাও, সময় হলে ঠিকই নিজেকে গুছিয়ে নিব। তারপর সে তার ছোট বোনের সাথে দেখা করে। তার ছোট বোনের নাম ছিল লিন। তারা দুই বোন ঘুরতে বের হয়। তখন মিয়াও তাকে জিজ্ঞাসা করে, তোর কি কোনো বয়ফ্রেন্ড রয়েছে? তখন সে বলে, না আপু, এমন কিছু নেই। তখন মিয়াও তাকে বলে, দেখ, যদি থেকেও থাকে এতে আমার কোনো প্রবলেম নেই। যদি কারোর জন্য কিছু ফিল করে থাকিস তাহলে সময় থাকতেই তাকে বলে দিবি। না হয় এমনও হতে পারে যে তোর মনের কথা মনেই থেকে যাবে, কিন্তু তাকে বলারও সুযোগ পাবি না, আর সময় মতো সেটা সদ্ব্যবহারও করতে পারবি না। এমন না করে নিজের কথা নিজে সবসময় বলে দিবি। তারপর তাদের প্রতিবেশী আন্টির সাথে দেখা হয়। আন্টি তাকে জিজ্ঞাসা করে, কি তোমার বয়ফ্রেন্ডের খবর কি? তখন সে বলে, আন্টি, আমি এখনও সিঙ্গেল, আমি রিলেশনে জড়াইনি। রাতের বেলায় একা একা বসে বসে সে ফায়ারফক্স দেখার চিন্তা করছিল। চুপচাপ বসেছিল, কারণ তার কাছে তো কোনো কিছু করার নেই। তখন তার বোন এসে তাকে একটি পিকচার দেখিয়ে বলে, আপু দেখ, ছেলেটি অনেক সুন্দর, তাই না? ওই ছেলেটি আমাদের ব্রিজের কাছে দাঁড়িয়ে আছে আর ফায়ারফক্স জ্বালাচ্ছে। এটা শুনে সে অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে সেন তার সাথেই হয়তো দেখা করার জন্য এসেছে। তাই সে দৌড়াতে শুরু করে আর সেনের কাছে গিয়ে বলে, কোনো ফেস্টিভ্যাল ছাড়া এইভাবে ফায়ারফক্স কে জ্বালায়? তখন সে বলে, আমি তোমার সাথে ফেস্টিভ্যাল উদযাপন করার জন্যই এসেছি, এছাড়া আর কিছু না। সময় কাটাতে চাই তোমার সাথে, ভালোবাসি তোমাকে। তখন সে বলে, আমি তোমাকে অনেক কটু কথা শুনিয়েছি। আমি যতটুকু কটু কথা তোমাকে শুনিয়েছি অতটুকু হয়তো কেউ কখনো কাউকে শোনায়নি, কিন্তু কি করব বলো, আমার কিছু করার ছিল না। তখন সে বলে, আচ্ছা এইসব বাদ দাও, আমি চাই সারা জীবন তোমার সাথে থেকে সুন্দর সময় কাটাতে, আর কিছুই চাই না। আর কিছু চাওয়ার আছে কি আমার? তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার আর কিছুর প্রয়োজন হয় না। সেন মিয়াওকে বলে, তুমি আমাকে ভালোবাসো তো? যদি ভালোবেসেই থাকো তাহলে আমি যা বলবো তাই শুনতে হবে। আমি তোমাকে বিয়ে করতে চাই আর তুমি আমাকে বিয়ে করবে। আমার মা, আমার বাবা, আমার 14 গোষ্ঠীর কারো কথাই আমি শুনতে চাই না, বা কে আমাকে কি বলবে বা তোমাকে কি বলবে এই বিষয়গুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আসলে এমন মানুষ কোথায় পাওয়া যায়? আচ্ছা বাদ দিন। তারপর সে বাসায় চলে আসে আর সবার সামনে বলে, আমি বিয়ে করতে চাই মিয়াওকে, আর মিয়াওয়ের যা যা প্রয়োজন আমি সব কিছু তার নামে লিখে দিব। তখন সে তার একটি কোম্পানি, সাথে তার গাড়ির চাবি, মানে যা যাবতীয় ছিল, যা তার ছিল সব কিছু সে মিয়াওয়ের নামে লিখে দেয়। আর মিয়াওকে বলে যে আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। মিয়াওয়ের মাকে বলে, আন্টি, আমি মিয়াওয়ের সাথে সারা জীবন কাটাতে চাই। মিয়াওয়ের মা অবাক হয়ে যায়, এই ছেলে কি বলছে, পাগলের মতো কথাবার্তা, এত বেশি ভালোবাসে আমার মেয়েকে, এটা তো আমি কখনো জানতাম না। তখন সে বলে, রেজিস্ট্রারি অফিস তো কাল খোলা আছে, তাই না? তাহলে আমরা তো বিয়ে করতে পারবো। তারপর সে বলে যে আমি তাকে বিয়ে করতে চাই, এই জন্য যা যা প্রয়োজন আমি তাকে সব দিব, কিন্তু আমি চাই মিয়াও আমার হয়ে থাকুক সারা জীবন। আমি তার সাথে সারা জীবন কাটাতে চাই। আন্টি, আপনি কি সম্মতি দিবেন? আর যদি না দেন তাহলেও আমার কিছু করার নেই, আমি তাকে বিয়ে করবই। তারপর সে তার হাতে সব কাগজপত্র দিয়ে দেয় আর আমরা বুঝতে পারি যে তারা অলরেডি বিয়ে করে নিয়েছিল। শপিং মলে দুইজন শপিং করতে যায়। এখানে বারবার সেন তাকে ডিয়ার বলে ডাকছিল আর মিয়াওয়ের অনেক লজ্জা লাগছিল। সে বলে, এইসব প্লিজ বন্ধ করো, আমার অনেক লজ্জা লাগছে। তখন সে বলে, এখন আমি তোমার বিয়ে করা হাজব্যান্ড, তাই আমি তোমাকে যা মন চায় তা বলতে পারি। সিন পরিবর্তন হয়, আমরা মিয়াওকে দেখতে পাই। সে যখন কাজ করছিল তখন তার কাছে সেন কল করে। সেনের সাথে কথা বলার শেষে সে জানতে পারে তার মিরুহির সাথে একটি মিটিং রয়েছে। তখন সে জানায় যে হ্যাঁ, মিরুহির সাথে মিটিংটি সে করবে। মিরুহির সাথে যখন তার দেখা হয় তখন মিরুহি তাকে জানায় যে তুমি আমার সম্পর্কে কি চিন্তা করো মা, এটা আমি জানি না, তবে লাভ নিয়ে আমি সিরিয়াস ছিলাম। এক সময় আমার জীবনেও ভালোবাসা ছিল, ভালোবেসে বিয়ে করেছিলাম অনেক বড় ব্যবসায়ীকে। আমি গ্রামের মেয়ে ছিলাম, কিন্তু আমার জন্য সে যতটুকু করেছিল তা দেখে মনে হচ্ছিল হয়তো এটাই আমার জীবন। সে আমাকে যতটুকু ভালোবাসা দেয় এটুকু নিয়েই আমার সন্তুষ্ট থাকা উচিত। কিন্তু যখন আমার ছেলেটি হয় তারপর থেকেই তার পরিবর্তন লক্ষ্য করি।
আমরা আলাদা হয়ে যাই। 30 বছর আমি আমার জীবনে একা কাটাই। ওই 30 বছর একা কাটানোর কারণে আমার ভিতরে যে যন্ত্রণাটা রয়েছে ওইটা আমি চাইলেও বলতে পারবো না। একা কাটানো খুবই কষ্টের। এই জন্য আমার ছেলেকে বা তোমাকে আমি এই সব রিলেশনে জড়াতে দেইনি। আমার কাছে ভালোবাসা এখন ফালতু একটি জিনিস। আমি কখনোই ভালোবাসাকে সাপোর্ট করি না। তারপরও তুমি যেহেতু আমার ছেলেকে ভালোবাসো তাহলে আমার কিছু করার নেই। তোমরা যদি একসাথে থাকতে চাও তাহলে থাকতে পারো, আমি তোমাদের বাধা দিব না। তবে আমি মা হিসাবে একটি জিনিস কখনোই চাই না আমার ছেলে বা তুমি সারা জীবন একা কাটাও। কারণ একা লাইফ কাটানো কতটা কষ্টের এটা যারা একা লাইফ কাটিয়েছে তারাই বুঝতে পারবে। আর একা জীবনযাপন করা কি বলবো তোমাকে বলার মতো কিছুই নেই। তুমি মনে করতে পারো যে আমি তোমাকে নিজের মেয়ে হিসেবে ভাবি না তাই এমন বলছি, কিন্তু ঘটনা এমন নয়। তাছাড়াও আমি ক্যান্সারে আক্রান্ত। আমি চাই মেরুহি গ্রুপ আমার পর তুমি দেখাশোনা করো। আমার ছেলেকে কখনোই বলবে না যে আমি ক্যান্সারে আক্রান্ত। আমি দেখতে চাই 10 বছরে তোমার সাকসেস, তুমি কতটুকু সাকসেস হতে পারো আমার কোম্পানি দিয়ে, তুমি কি করতে পারো আমার কোম্পানির জন্য। এইসবই আমি দেখে মারা যেতে চাই, আর কিছুই চাই না। তুমি শুধু আমার ছেলের খেয়াল রেখো। সিন পরিবর্তন হয়, আমরা সেনকে আর মিয়াওকে একসাথে দেখতে পাই। সেন যখন মিয়াওয়ের সাথে কথা বলছিল তখন সে বারবার বলছিল, সেন আমাদের তোমার মাকে বিয়ের ব্যাপারে সব কিছু বলে দেওয়া উচিত, কিন্তু সে বলতে রাজি ছিল না। এদিকে আমরা চেংকে দেখতে পাই যে কিনা ফেইর কাছে যায় আর তাকে গিয়ে ওই পিকচারগুলো দেখায় সেন আর মিয়াওয়ের, আর তাকে নিজেকে কন্ট্রোল করতে বলে। সে কিছু হয়তো প্ল্যান করে রেখেছিল। এদিকে মিয়াওয়ের আজ অনেক বড় একটি মিটিং ছিল। মিটিংয়ের সময় যখন সে প্রজেক্টগুলো দেখাচ্ছিল তখন হুট করে সামনে চলে আসে তার এবং সেনের বিয়ের ছবি। এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর সেনের মা অনেক বেশি রেগে যায়, কারণ তার কাছে তো আর কিছু করার ছিল না। তার ছেলে তাকে না জানিয়ে বিয়ে করেছে। এর চেয়ে বড় তো একটি মায়ের জন্য কিছুই হতে পারে না, তাই না? সেন তখন জানায়, ছোটোবেলা থেকেই তুমি আমাকে কখনো বোঝার চেষ্টা করোনি মা। ছোটোবেলা থেকেই আমি তোমাকে আমার ফিলিংস বোঝানোর চেষ্টা করেছি। 10 বছর আগে যদি তুমি আমাদেরকে আলাদা না করে দিতে তাহলে হয়তো এমন ঘটনা কখনোই ঘটতো না। আমি তোমার কাছ থেকে কখনোই কোনো কিছু গোপন করতাম না। তাদের মা ছেলের কথার মধ্যে মিয়াও চলে আসে। মিয়াও তখন আন্টিকে এসে জিজ্ঞাসা করে, আন্টি আপনি কি সুস্থ আছেন? তখন সে বলে, হ্যাঁ সুস্থই আছে। ওনাকে দেখে কি তোমার অসুস্থ মনে হচ্ছে? তুমি একটু বেশিই করো। ওনাকে সাপোর্ট করতে গিয়ে তুমি আমার লাইফ নষ্ট করে ফেলেছো। এইভাবে সে তাকে উল্টোপাল্টা কথা শোনায়। তারপর সে এখান থেকে চলে যায়। মিয়াও আন্টিকে শান্তি করে চলে যায় সেনের কাছে। তারপর সে সেনকে গিয়ে বলে যে কি হয়েছে তোমার, রেগে আছো? খাবারগুলো খেয়ে নাও। তখন সে বলে, 10 বছর আগে যদি তুমি আমাকে বলতে তুমি আমার মায়ের জন্য আমার কাছ থেকে আলাদা হচ্ছ তাহলে ওই সময় আমি অ্যাকশন নিতাম। কেন আমার কাছ থেকে তুমি 10 বছর এইসব গোপন করে গেলে? তখন সে বলে, বাদ দাও না, মা তো তোমার ভালো চেয়েছে তাই না? সে তো আর তোমার খারাপ চাইবে না। প্লিজ এইসব বাদ দিয়ে দাও। সিন পরিবর্তন হয়, আমরা সেনের মাকে দেখতে পাই। সে ডক্টরের কাছে যায়। ডক্টর তাকে জানায় তার কাছে বেশি সময় নেই, যেটুকু সময় আছে তার খুশি থাকা উচিত। এদিকে আমরা ফেইকে দেখতে পাই। বিয়ের নিউজ শুনে সে খুবই কষ্টে ছিল। তখনই সেং চলে আসে তার কাছে আর তার সাথে উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে। বলে, আমি বুঝতে পারছি তোমার পেইন। তুমি এক কাজ করো, আমার সাথে থাকো। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। তোমার তো আমার টাকা পয়সা সম্পর্কে ধারণা আছে, অনেক বড়লোকভাবে জীবনযাপন করতে পারবে। আর কি চাই বলো? তারপর সে তাকে জোর করে কিস করতে শুরু করে। লিসা এসে তাকে বাঁচায়। তারপর সে কিস করে আর কিস করার কারণে তাকে পুলিশ ধরে নিয়ে যায় আর সে আসলে সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করছিল। এখানে তারা কাপল অনেক খুশি ছিল, কিন্তু তখনই লিসা তাকে জানায় যে ফেই আত্মহত্যা করার চেষ্টা করেছে, তাই তাকে হসপিটালে দেখতে যেতে হবে। সে হসপিটালে চলে আসে, সব কিছু জানতে পারে স্যাং তার সাথে কী করেছে। তারপর সে ফেইকে জিজ্ঞাসা করে কি এমন ঘটনা ঘটেছিল যে তুমি আত্মহত্যা করার স্টেপ নিলে। তখন সে বলে, আমি অনেক ভুল করেছি। আমি ভেবেছিলাম হয়তো আমি যদি কিছুটা সময় তোমার থেকে দূরত্ব থাকি বা তোমার সাথে দূরত্ব বজায় রেখে চলি তাহলে তোমাকে ভুলে যেতে পারবো, তাই আমি এইসব প্ল্যান করেছিলাম। কিন্তু ঘটনা উল্টো ঘটে গেল। চেং আসলে অনেক ঘটনা ঘটিয়েছে। ওই দিন যে ঘটনাগুলো ঘটেছিল তোমাদের সাথে, তোমাকে মারা, তারপর তোমাদের বিয়ের বিষয়টা, সব কিছু সেই ফ্ল্যাশ করেছে। আমি কোনো কিছু করিনি, আর সব প্রমাণ আমার কাছে ছিল, তাই আমি পুলিশকে দিয়েছি, তার শাস্তি হবে। তখন সে বলে, আচ্ছা তাহলে তুমি আমাকে প্রমিস করো তুমি এইসব কাজ কখনোই করবে না।
তখন ফেই বলে, তোমার সাথে আমি 6 মাস কাটিয়েছি, আর ওই 6 মাস আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল। আজ পর্যন্ত আমি এত ভালো সময় কাটাতে পারিনি, তাই আমি ভেবেছিলাম এমনভাবে যাতে জীবন কাটাতে পারি, তোমার সাথে থাকতে পারি। কিন্তু সে বলে, আচ্ছা বাদ দাও এইসব। তখন সে বলে, তোমার আর মিয়াওয়ের কথা বলো। তখন সে বলে, আমি আর মিয়াও তো বিয়ে করে নিয়েছি, ভালোই আছি। তখন সে বলে, আমার জন্য দোয়া রেখো যাতে আমি আমার লাইফে ভালো থাকতে পারি। তখন সে বলে, যদি সুইসাইড করার চেষ্টা না করো তাহলে অবশ্যই ভালো থাকবে। এদিকে আমরা ড্যাঙ্গের ওই পিচ্ছি বাচ্চাটিকে দেখতে পাই, যে কিনা ফেইকে এসে মা ডাকতে শুরু করে। আর যখন সে ড্যাঙ্গকে দেখতে পায়, একে অপরকে দেখে তারা কেন জানি না একটু অদ্ভুত ফিল করতে শুরু করে। হয়তো তাদের মিল হবে, একে অপরকে ভালোবাসবে, এমন ঘটনা ঘটতে পারে। আচ্ছা বাদ দিন। এদিকে সেন এবং মিয়াওকে দেখানো হয়। তারা দুইজন জানতে পারে মায়ের বিষয়টি। আসলে মিয়াও তো আগে থেকে জানতো, সেনও এখন জানতে পারে। তারপর সে তার মাকে এসে মাফ চায়, বলে, মা আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিও। তারপর তাদের মা ছেলের মধ্যে কান্নাকাটি এইসব হয়। মায়ের অপারেশন অলরেডি হয়ে যায়, আর মা মোটামুটি সুস্থ ছিল। সিন পরিবর্তন হয় 1 মাস পর। মা সুস্থ হওয়ার পর চলে আসে মিয়াওয়ের কাছে, আর তাকে তার ব্রেসলেটটি দিয়ে দেয়, যেটা তার বিয়ের সময় তার মা তাকে দিয়েছিল। আর মিয়াও এখন থেকে মিরুহিকে মা ডাকতে শুরু করে। তাদের মধ্যে অনেক ভালো একটি সম্পর্ক তৈরি হয়। এখানে মিরুহি তাদেরকে জানায় যে তার মতো তাদের জীবন যাতে না হয়, তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, ভালোবাসার আলিঙ্গনে তাদের জীবন ভরে উঠুক, এইভাবেই তাদেরকে দোয়া দেয়। এর মধ্যে এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।